আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নীরব জনতা এবং জাগো জনতার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, সেই সাথে মেসেঞ্জার থেকে আপনাদের সকলকে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আজিম আপনাদের সকলকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর প্রকৃতির নিয়মে আপনারা খেয়াল করবেন, 100 বছর পিছনে যান অথবা আগামী 100 বছর পরে দেখবেন প্রতিটা 100 বছর পরে একটা করে মহামারী রোগ আসে। কখনো প্লেগ এসেছিল, কখনো করোনা এসেছে, তারপরে সামনে হয়তো আবার 100 বছর পরে কোনো কিছু আসবে, অথবা তার আগেও এইভাবে 100 বছর পর পর একটা করে রোগ এসে মহামারী আকারে পৃথিবীটাকে একটু পরিবর্তন করে দিয়ে গেছে। ঠিক একই অনুরূপভাবে এই পৃথিবীতে রাজনৈতিক পরিবর্তন আসে 100 বছরের মধ্যে। যেমন গত 1930 সাল থেকে 2030 আসছে, আমি আবারও বলছি 1930 সাল থেকে 2030 আসছে। এর মাঝে যেমন প্রথম বিশ্বযুদ্ধের মাধ্যমে ওসমানী সালতানাত সেটা শেষ হলো, তারপরে আস্তে আস্তে দেখা গেল জার্মানির রিজিম, এইভাবে কমিউনিজম শেষ হলো, তারপর এক রকম রাষ্ট্র, একটা রকম রাষ্ট্র নীতিমালা তৈরি হলো, নতুন নতুন নেতাদের নতুন নতুন রিজিমের আবির্ভাব হলো। এটা দেখা গেছে ইউরোপে হয়েছে, তারপরে আরব বসন্ত নামে আরবে হয়েছে, এখন হয়তো এশিয়া বসন্ত নামে এশিয়াতেই বসন্ত, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়াতে। কারণ আপনারা খেয়াল করবেন ভারতের চারপাশ জুড়ে শুধু রিজিম পরিবর্তন হচ্ছে। সেই সাথে যেমন আমরা দেখেছি ইন্দোনেশিয়াতে হয়েছে, এবং মাঝে মধ্যে থাইল্যান্ডও কিছুটা সেইভাবে হয়েছে এই রিজিম পরিবর্তনে। কখনো থাকসিন সিনাওয়াত্রাকে বাদ দিয়ে ইংলাজ সিনাওয়াত্রা তার বোন এসেছে। তো এইভাবে দক্ষিণ পূর্ব এশিয়াতেও রিজিম চেঞ্জের একটা হাওয়া লেগেছে। তারপরে আমাদের পার্শ্ববর্তী দেশ যেমন শ্রীলঙ্কায় হয়েছে, নেপালে হয়েছে, মালদ্বীপে হয়েছে, বাংলাদেশে হয়েছে, এবং আশা করি বাংলাদেশ থেকেই মূলত একই রকম আইকন ওই ইন্দোনেশিয়াতে হয়েছে। তো একই রকম আইকন বাংলাদেশের মতোই ছাত্র আন্দোলন, গণ আন্দোলন যেটা জেনজি বলে, নেপালে হয়েছে। আর মালদ্বীপে মজ্জু শাসন এসে রিজিম পরিবর্তন করেছে। তো ভারত মাঝখানে অক্ষত রয়েছে, তার মোদির যে শাসনটা সেটা মানে টানা একটা রিজিম হিসেবে চলছে। এখানে অনেক অন্যায় অত্যাচারও আছে, সবচাইতে বেশি যেখানে মুসলমানরা নির্যাতিত। তো যাক, সে কথা না হয় পরে আসি। তো ভারতে এইবার যেমন ককরোচ পার্টি, হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, ককরোচ পার্টি যেটা অভিজিৎ দীপক, একজন যুবক দেশের বাইরে বসে একটি সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে আস্তে আস্তে সে এতগুলো ফলোয়ার তৈরি করে, যেটা মূলত বর্তমান ক্ষমতাসীন বিজেপিতেও আপনার এত ফলোয়ার্স ছিল না। তো আস্তে আস্তে এটা যখন বিশাল আকারে ধারণ করে, তারপর তারা আস্তে আস্তে তাদের শক্তিমাত্রা অথবা তাদের জনসম্মুখে আনার পর আস্তে আস্তে তারা তাদের কিছু দাবি দাওয়া তুলে। দাবি দাওয়াগুলো যেমন আমাদের বাংলাদেশের মতোই অনেকটা, অথবা নেপালের মতো চাকরি, শিক্ষার বৈষম্যতা ইত্যাদি দূরীকরণ, ইত্যাদি বন্ধকরণ, প্রশ্নপত্র ফাঁস যেটা ভারতের মেডিকেল এই ডাক্তারি পরীক্ষাতে হয়েছে। তারপরে এইভাবে আন্দোলন তুলে বর্তমান এই হচ্ছে ভারতের অবস্থা। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, অভিজিৎ দীপক তিনি যখন এটাকে ভারতে এসে তারপরে যখন তিনি নিজে রণাঙ্গনে দাঁড়িয়ে আন্দোলনটাকে সুন্দরভাবে পরিচালনা করছিলেন, তাকে অ্যারেস্ট করতে চেয়েছিল, এবং এটা নিয়ে অনেক কিছু হয়েছে, এগুলো আপনারা সবই জানেন। এই অভিজিৎ দীপককে অ্যারেস্ট করারও আপনার সরকার হুলিয়া জারি করেছিল। সে হুলিয়া জারি করার পরও সম্ভবত অ্যারেস্ট করেনি। এখন আস্তে আস্তে এটা এত বড় আকারে ধারণ করছে, ওই যে ভারতের কৃষকরা ট্রাক্টর নিয়ে দিল্লিতে আসছে, সমস্ত ভারতের অঙ্গরাজ্য থেকে ট্রাক্টর নিয়ে দিল্লিতে আসছে, তারা চাচ্ছে যে চুক্তিটা আমেরিকার সাথে হয়েছে সেই চুক্তিটা প্রকাশ করা হোক। তো এরকম আমাদের বাংলাদেশেও হয়েছিল, অনেক চুক্তি প্রকাশ করা হতো না। তো কৃষকরা তাদের বিদেশের সাথে অর্থাৎ আমেরিকার সাথে ভারতের যে কৃষি চুক্তি সেটাকে প্রকাশ করার জন্য তারা আন্দোলনে নেমেছে, কৃষকরা এই ছাত্রদের সাথে, সেই সাথে আরও শ্রেণী পেশার যেমন বিরোধী দল সবাই নেমেছে। এমনকি কংগ্রেসের রাহুল গান্ধী, তার বোন প্রিয়াঙ্কা গান্ধী নেমেছে, তাদেরকে পুলিশও আটক করেছিল, শুনেছি ছেড়ে দিয়েছে। এবং এমনও শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গের 3 বারের নির্বাচিত সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসও এর মধ্যে যোগ দিবেন। আসুন আমরা খবরগুলো একটু দেখি।
ভারতের রাজধানী নয়াদিল্লি, হাতে জাতীয় পতাকা, সংবিধানের কপি। ঝিরঝিরে বৃষ্টিকে উপেক্ষা করে সংসদ অভিমুখে লং মার্চ। হাজার হাজার শিক্ষার্থীর একটাই দাবি, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। কিন্তু সংসদের দিকে শান্তিপূর্ণ পদযাত্রা শুরুর আগেই তাদের আটকে দেয় পুলিশ। লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, ধরপাকড় সব মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী। প্রশ্ন উঠছে, এটি কি শুধু একটি ছাত্র আন্দোলন, নাকি মোদী সরকারের বিরুদ্ধে জমে ওঠা দীর্ঘদিনের জন অসন্তোষের নতুন বহিঃপ্রকাশ? মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রায় 1 মাস ধরে আন্দোলন চালিয়ে আসছে ককরোচ জনতা পার্টি সিজেপি। সোমবার সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর দিন দলটির ডাকে হাজার হাজার শিক্ষার্থী সংসদ চলো কর্মসূচিতে অংশ নেয়। দিল্লি পুলিশের হিসাবে আন্দোলনকারীর সংখ্যা একসময় প্রায় 12,000-এ পৌঁছে। বিক্ষোভকারীদের সংসদ ভবনমুখী যাত্রা ঠেকাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী। সংসদ সংলগ্ন একাধিক মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়, বিভিন্ন সড়কে ব্যারিকেড বসানো হয়, এমনকি কোথাও কোথাও ব্যারিকেড আরও পোক্ত করতে ওয়েল্ডিং পর্যন্ত করা হয়। তবু শিক্ষার্থীরা যন্তর মন্তর থেকে সংসদের দিকে এগোতে থাকলে শেষ পর্যন্ত পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। বিক্ষোভকারীদের দাবি, তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। শিক্ষার্থীদের হাতে ছিল জাতীয় পতাকা, ভারতীয় সংবিধান এবং ডক্টর বি.আর. আম্বেদকরের ছবি। আন্দোলনের নেতারাও বারবার সবাইকে শান্তিপূর্ণ থাকার আহ্বান জানান। তবু সংঘর্ষে বহু আন্দোলনকারী আহত হন এবং সিজিপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক করে পুলিশ। আন্দোলনকারীদের অভিযোগ, লাদাখের শিক্ষাবিদ ও পরিবেশ কর্মী সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমোর সঙ্গেও অসদাচরণ করেছে পুলিশ। আন্দোলনে শুধু শিক্ষার্থীরাই নন, বিরোধী রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের প্রতিনিধিরাও সংহতি জানিয়েছেন। সিপিআইএম এর সাধারণ সম্পাদক এম.এ. বেবি, প্রবীণ নেতা বৃন্দা কারাত, অভিনেত্রী শাবানা আজমি, অভিনেতা প্রকাশ রাজ, তৃণমূলের মহুয়া মৈত্র এবং আজাদ সমাজ পার্টির নেতা চন্দ্রশেখর আজাদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিক্ষোভে যোগ দেন। অনেকে পুলিশের লাঠিচার্জকে অমানবিক এবং গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী বলে সমালোচনা করেন। এদিকে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিও আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বিরোধী দলগুলোর প্রতি দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। চাপের মুখে শেষ পর্যন্ত আলোচনার উদ্যোগ নেয় কেন্দ্রীয় সরকার। স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেন। সিজেপির একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করে লিখিত দাবিপত্র জমা দেয়। সোনম ওয়াংচুকের অনুরোধে আন্দোলনের অন্যতম নেতা অভিজিৎ দীপকে অনশন ভাঙলেও আন্দোলনকারীদের দাবি, ওয়াংচুক নিজে এখনও অনশন চালিয়ে যাচ্ছেন। এই আন্দোলনের পেছনে রয়েছে একটি বড় অভিযোগ। সম্প্রতি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে অন্তত 21 জন শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ সামনে আসে। সেই ঘটনার বিচার, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং দায়ীদের শাস্তির দাবিতেই আন্দোলন আরও বিস্তৃত হয়েছে। বিশ্লেষকদের মতে বিষয়টি এখন আর শুধু একটি পরীক্ষার অনিয়মে সীমাবদ্ধ নেই, এটি দেশের শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনের প্রতি তরুণদের আস্থার সংকটের প্রতীক হয়ে উঠছে। স্বাধীনতার পর ভারতের রাজনীতির অন্যতম নাটকীয় দিন পার করেছে নয়াদিল্লি। প্রশ্ন ফাঁস ও শিক্ষার্থীদের উপর দমন পীড়নের অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন ঘেরাও কর্মসূচিতে নেতৃত্ব দেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তবে কয়েক ঘন্টা পর বিক্ষোভ ছত্রভঙ্গ করে তাকে, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের বেশ কয়েকজন নেতাকে আটক করে পুলিশ। 20 জুলাই ককরোচ জনতা পার্টির পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার পর কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়াতে 11 জুলাই দুপুরে প্রধানমন্ত্রী মোদীর সরকারি বাসভবনের দিকে পদযাত্রা করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী সহ অনেক নেতাকর্মী। বিক্ষোভ চলাকালে নজিরবিহীনভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং ঘটনাস্থলে গিয়ে কথা বলেন রাহুল গান্ধীর সঙ্গে। তবে ফলপ্রসূ হয়নি আলোচনা। কয়েক ঘন্টা পর বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ, আটক করে রাহুল, প্রিয়াঙ্কা সহ অন্যদের। এনডিটিভির খবরে বলা হয়, বিক্ষোভের সময় রাহুল গান্ধী সড়কে বসে অবস্থান নিলে তাকে ঘিরে রাখেন অন্তত 10 জন পুলিশ সদস্য। পরে জোর করে সরিয়ে নেওয়া হয় তাকে। এ সময় তার নাক থেকে রক্ত ঝরছিল। পুলিশি অভিযানের পর মাটিতে শুয়ে থাকা অবস্থায় সাংবাদিকদের রাহুল গান্ধী বলেন, এই মুহূর্তে ভারতের গণতন্ত্র কি অবস্থায় আছে সেটাই আপনারা দেখছেন। বিক্ষোভ ছত্রভঙ্গ হওয়ার আগে কংগ্রেস সূত্র জানিয়েছে, সারা রাত অবস্থান কর্মসূচি চালিয়ে যেতে চেয়েছিলেন রাহুল গান্ধী। সাধারণ মানুষকেও প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি।
সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে রাহুল বলেন, শিক্ষার্থীদের উপর হামলা মানে ভারতের প্রতিটি পরিবারের উপর হামলা। প্রধানমন্ত্রী মোদী মনে করেন কোনো জবাবদিহি ছাড়াই তিনি পার পেয়ে যাবেন, কিন্তু এবার তা হবে না। যারা বিশ্বাস করেন শিক্ষার্থীরা ন্যায় বিচার পাওয়ার যোগ্য, তারা আমাদের সঙ্গে অবস্থান কর্মসূচিতে যোগ দিন। শিক্ষার্থীদের কণ্ঠস্বর উপেক্ষা করা যাবে না। জিতেন্দ্র সিং এর সঙ্গে বৈঠকের পর কংগ্রেস জানায়, সরকার তাদের দাবিতে সাড়া না দেওয়ায় আলোচনা ব্যর্থ হয়েছে। কংগ্রেস সাংসদ সৈয়দ নাসির হোসেন জানান, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রশ্ন ফাঁস ইস্যুতে পার্লামেন্টে আলোচনায় তাদের মূল দাবি। আগামীতে আরও সাংসদ, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ এই আন্দোলনে যোগ দেবেন বলেও দাবি করেন তিনি। অন্যদিকে জিতেন্দ্র সিং দাবি করেন, প্রশ্ন ফাঁস ও নিট পরীক্ষা সংক্রান্ত সব বিষয়ে পার্লামেন্টে আলোচনায় রাজি হলে কংগ্রেস আন্দোলন প্রত্যাহার করবে বলে রাহুল গান্ধী তাকে আশ্বস্ত করেছিলেন, কিন্তু পরে তিনি শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিও যুক্ত করেন। জিতেন্দ্র সিং এর ভাষ্য অনুযায়ী আগে কেবল পার্লামেন্টে আলোচনার দাবি থাকলেও পরে রাহুল জানান তার দাবি এখন দুটি, পার্লামেন্টে আলোচনা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ। জিতেন্দ্র সিং এর এই বক্তব্য প্রকাশের কিছুক্ষণ পর সন্ধ্যা প্রায় 6:40 বিক্ষোভকারীদের সরিয়ে দিতে অভিযান শুরু করে পুলিশ। জি প্রিয় দর্শক শ্রোতা, আপনারা খবরগুলো দেখেছেন। তো অ্যাকচুয়ালি আমরা যেটা মনে করি, অনেকগুলো পিঁপড়া কিন্তু একটা হাতিকেও খেয়ে ফেলে। শত কোটি কোটি পিঁপড়া যদি একটা হাতির পিঠে বসে কামড়াতে কামড়াতে সে হাতি নিস্তেজ হয়ে সে হাতিও মৃত্যুবরণ করে। তো মোদী সরকার, যার 56 ইঞ্চি ছাতি, অনেক কিছুই তো সে বলে থাকে, তো যাক, তার ছাতি আছে, সে বলে, এটা তার ব্যাপার। কিন্তু এই যে ককরোচ পার্টির আন্দোলন, ককরোচ জনতা পার্টি, যেটা অভিজিৎ দীপকের মাধ্যমে শুরু হয়েছে, এতে হতেও পারে ভারতের বর্তমান মোদী সরকারের মরণ কামড় হিসেবে মোদীর পদত্যাগ এর দ্বারা। তবে আমরা পার্শ্ববর্তী দেশ হিসেবে আমরা সব কিছু চাইব শান্তি এবং সুন্দর শৃঙ্খলাভাবে হোক। হয়তো আমাদের দেশের খারাপ অনেক কিছুই ভারত চায়, ভারতের জনগণরা অনেকভাবে আমাদেরকে তাচ্ছিল্যতার মাধ্যমে আমাদের সাথে, আমি আবারও বলছি, আমাদেরকে যত ছোট করা যায় ভারতের জনগণ, রাজনীতিবিদরা বর্তমানে তাই করছে। এমনকি আমরা একসময় কংগ্রেসকে আমাদের বাংলাদেশের অনেকটা বাংলাদেশের পক্ষে সহনশীল মনে করতাম। প্রিয়াঙ্কা গান্ধী কিছুদিন আগে আমাদের বাংলাদেশের স্বাধীনতা নিয়ে একটা মন্তব্য করেছেন। যাক, এইসব বিষয় না হয় পরে আসা যাবে। আমরা মনে করি ছোট হলেও কোনো জিনিসকে ছোট আকারে দেখতে নেই। বাংলাদেশেও যে ছাত্র আন্দোলন বয়ে গিয়েছিল, আমাদের শিক্ষামন্ত্রীর এবং আমাদের উপরের সারির নেতাদের তাদেরকে সুন্দরভাবে দমন করে হয়তোবা দেখা গেল শিক্ষামন্ত্রীর পদত্যাগ হলেও যদি জিনিসটা থেমে যায়, সেটাই করা উচিত। দেশের স্বার্থে অনেক পদক্ষেপ নেওয়া উচিত। আমি শিক্ষামন্ত্রী এহসানুল হক সাহেবকে বলবো না তিনি খারাপ লোক, কিন্তু তারপরেও তিনি তুখোর শিক্ষাবিদ এবং শিক্ষামন্ত্রী ছিলেন এর আগে। কিন্তু অনেক ক্ষেত্রে অনেক তুখোর মানুষকে সরে যেতে হয় দেশ জাতির স্বার্থে। জানি না ভারতের এই ককরোচ পার্টির অভিজিৎ দীপকের আন্দোলন কত দূর যাবে, তবে সব কিছুর একটা শেষ আছে, সেই শেষটাই নিয়ে আসে আগামীর ভালো। তো প্রিয় দর্শক শ্রোতা, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আজিম আজকে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আবার উপস্থিত হব আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কোনো কিছু, আবার কোনো বিষয় নিয়ে। এর মাঝে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং সবার কাছে, সকল দর্শকের কাছে আমার অনুরোধ, আমার অনুষ্ঠানটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এটা অনুরোধ রইল। সাবস্ক্রাইব করেন, লাইক করেন না করেন সেটা আপনাদের মনের ব্যাপার, পুরোটা দেখবেন এবং আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। আজ এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।